This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁট কাটা স্পেশাল। বহুদিন পর রাজ্যে সভা করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বর্ধমানের তালিতে সাই কমপ্লেক্সের মাঠে সভা নিয়ে এক বিস্তর জল ঘোলা হয়েছে। আপনারা জানেন আমাদের রাজ্যে যে ধরনের জল ঘোলা হয় ঠিক এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে আগামীকাল সভা হতে চলেছে। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে হাইকোর্টের নির্দেশে পূর্ব বর্ধমানের তালিতের এই সাই কমপ্লেক্স মাঠেই মোহন ভাগবতের সভা অনুষ্ঠিত হতে চলেছে এবং এই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বয়ংসেবকরা এসে উপস্থিত হবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম শুনলে তৃণমূলের লোকেদের চুল খাড়া হয়ে যায়। এই আতঙ্ক থেকে পুলিশকে দিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী সরসংঘ চালকের সভাতে বাধা সৃষ্টি করেছিলেন। আদালত যথাযথ রায় দিয়েছে, আর রাজ্য সরকার শুধু এক গালে এক থাপ্পড় নয়, আমি বলবো দু গালে দুটো করে চারটে থাপ্পড় গেল। পুলিশ মন্ত্রী তথা রাজ্য পুলিশ হাইকোর্টের একটা থাপ্পড় নয়, দুটো থাপ্পড়। এক মুখ কভার পরে ওদের মুখ পড়ার মতন আর কিছু নেই, কোনো মুখ পড়ানোর ব্যাপার নেই। যে বেঞ্চ থেকে আদালত ওনাকে অনুমতি দিয়েছে আরএসএসকে সভা করা, ওটা আমাদের কাছে এক্সপেক্টেড। ওই বেঞ্চে গেলে অনুমতি আসবে। আর দু নম্বর হচ্ছে কোনো দায়িত্বশীল সংগঠনের এই পরীক্ষা চলাকালীন, মাধ্যমিক চলাকালীন একটা রাজ্যে গিয়ে বড় কর্মসূচি নেওয়া, এই পরিকল্পনাটাই দায়িত্বজ্ঞানের পরিচয় নয়। আরএসএস নেতারা তো বটেই, বিজেপি নেতারাও বারবারই বলেন যে সংঘ শতবর্ষ পুরনো একটা সামাজিক সংগঠন, তার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। কিন্তু হাইকোর্ট মোহন ভাগবতের সভার অনুমতি দিতেই বিজেপি নেতারা 26-এ গদি দখলের যে স্বপ্ন ইতিমধ্যেই তা দেখতে শুরু করে দিয়েছেন। এবং বাঙালি হিন্দুকে আটকানো যাবে না। আজকে সভা আটকাতে পারেনি, 26-এ নিজেদের হার আটকাতে পারবে না তৃণমূল। এতদিন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সবাই বাধা দেওয়া একরকম, আর এই মোহনজির সভায় বাধা দেওয়াটা কিন্তু আর একরকম। নিজেদের কফিনের শেষ পেরেক কিন্তু এটাই হয়ে গেল। আপনি আজ না হলে কাল মিলিয়ে দেখে নেবেন। আরএসএস 100 বছর এমনি এমনি পার হয়নি। সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আরএসএসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সে তার প্রধানের, যিনি কোনো রাজনীতি করেন না, তার প্রধানের সভা, সেটা হাইকোর্ট থেকে হয়ে আসতে হবে। এটা কিন্তু আমার আমি যতটা এই বছরে জেনেছি বুঝেছি, সংঘ পরিবার মোটেও ভালো চোখে দেখবে না। এর রেজাল্ট মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন বসিয়েই তবে এরা ছাড়বে, নিশ্চিন্তে থাকুন। আরএসএস যদি রাজনৈতিক ব্যাপারে নাক নাই গলায়, তাহলে তারা 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন বানাবে কি করে? আরএসএস সব শক্তি ব্যবহার করলেও রাজ্য বিজেপির পক্ষে পরিবর্তন করা সম্ভব। দাঁতন 1 ব্লকের কেশিয়ারি 1 মণ্ডলের বিজেপি সভাপতি নির্বাচন ঘিরে কি কাণ্ড হলো আপনারা জানেন। একটু দেখুন আরো একবার। মণ্ডল সভাপতি নিয়ে এই বিষয়ে হাতাহাতিতে অবশ্য বিজেপির রাজ্য সভাপতি কোনো দোষ দেখছেন না। এটা নাকি সম্ভাবনার লক্ষণ। এটাকে আমি পজিটিভলি দেখছি। বিজেপির মণ্ডল সভাপতি হওয়ার জন্য যদি মারামারি হয়, তার মানে পার্টিটার মধ্যে জান আছে, পার্টিটা তার মানে আগামী দিনে ভবিষ্যৎ আছে। সিপিএমের মণ্ডল সভাপতি হলে দেখবেন কোনো কিচ্ছু হতো না, তার কারণ ওখানে জানে মণ্ডল সভাপতি হয়েও লাভ নেই, না হয়েও লাভ নেই। বিজেপি যেহেতু ক্ষমতায় আসবে, সেহেতু বিজেপির লোকেরা মারামারি করছে যে আমি মণ্ডল সভাপতি হতে ভালো, কারণ মণ্ডল সভাপতিতে একজন হবে একটা মণ্ডলে, হওয়ার ইচ্ছে 5 জনের, স্বাভাবিকভাবে একটু রেশারেশি হয়েই যায়। সেগুলো কোনো সমস্যা নেই, ওগুলো আমরা আলোচনার মাধ্যমে ম্যানেজ করে নেব।
বিজেপি রাজ্য সভাপতি যা বললেন প্রায় সে কথাই গতকাল বলেছিলেন প্রবীণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দলে গণতন্ত্র আছে বলেই তৃণমূলে গোষ্ঠী কোন্দল আছে, নেতাদের যুক্তি ঠিক মজবুত থাকে কিনা জানি না, মজুত থাকে। তাতে কি অসুবিধা হয়েছে? এতে বোঝা যায় যে আমাদের দলে গণতন্ত্র আছে। একেবারে হই হই ব্যাপার, রই কাণ্ড। হাসপাতালেও হট্টগোল। সদল বলে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে হাজির বিজেপির বিধায়ক। দুর্গাপুর পশ্চিম লক্ষণচন্দ্র ঘরুই, সঙ্গে মহিলা মোর্চার নেত্রী। তারপরেও হাসপাতালের গেট পেরিয়ে ওয়ার্ডে ঢুকতে পারেননি একজনও না, ঢুকতে দেওয়া হয়নি। আর তাতেই রেগে অগ্নিশর্মা। পশ্চিমবঙ্গে প্রতি ঘটনা ঘটছে আর আপনার জন্য ঢাকানোর চেষ্টা করছেন। ছবিটা দেখি আশা করি বুঝছেন কেন বিজেপির লক্ষণবাবুরা ক্ষেপে গিয়েছেন। তিনি একজন বিধায়ক, তাকে যদি 1 ঘন্টা অপেক্ষা করে হাসপাতালের গেট থেকে ফিরে যেতে হয়, মেজাজ ঠিক থাকে বলুন? অতএব আওয়াজ উঠল, হাসপাতাল চত্বরেই রাজনীতির স্লোগান উঠল, সামাল দিতে শেষমেশ পুলিশ ডাকতে হলো। বিজেপি বলল ধামা চাপা, শাসক সত্যিটা এবারও চেপে দিতে চাইছে, এমন অভিযোগ করলেন তারা। আমার বিধানসভার এলাকার একজন মহিলা বাঁকুড়াতে যে নিয়ে পড়ে 4 জন যুবক মিলে ধর্ষণ করেছে, সে সিরিয়াস অবস্থায় ইএসআই ভর্তি আছে। আমি খবর পেয়ে দেখা করতে এসেছি, সুপার বলছেন আসানসোলে আছি, এখানে বলছেন দেখা করতে যাবে না, আমরা সেল থেকে ছাড়বো। ভারতীয় জনতা পার্টির বিধায়ক যখন ইএসআই হাসপাতালে যাচ্ছে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে, তখন তাকে বাধা দিচ্ছেন কেন? মানে রেপ করাটা আপনাদের সম্পত্তি নাকি? একটা অসুস্থ মানুষের কাছে বিধায়ক যাবেন কেন? হ্যাঁ, কোনো তথ্য গোপনের ব্যাপার নেই। এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা। দুর্গাপুরে সাধারণত এসব ঘটনা হয় না। আমাদের কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা যুক্তি দিতে পারি না। সুপারকে বলছি সাবধান হন, যদি না হবেন দুর্গাপুর রাস্তাঘাট বন্ধ করে দেবো, স্তব্ধ করে দেবো, দেখে পুলিশ করতে পারে। বিজেপি যদি যায় সঙ্গে সঙ্গে বলা হবে রাজনীতি করবেন না। রাজনীতি কিসের রাজনীতি? আমরা জনপ্রতিনিধি। আমাদের এরিয়াতে যদি আমাদের এরিয়া নাও হয়, পশ্চিমবঙ্গ আমার এরিয়া, ভারতবর্ষ আমার এরিয়া, আমি যেখানে খুশি যেতে পারি, আর অন্যায় হলে আমরা প্রতিবাদ করব। বেচারা সুপার, বিধায়কের রোষের মুখে তিনি। সুপারের কি বা করার আছে শুনলেনই তো। পুলিশ বা কোর্টের অনুমতি ছাড়া দেখা করতে দেওয়ার কোনো রকম অনুমতি নেই। পুলিশ কেন অনুমতি দিল না? পুলিশ কবেই বা অনুমতি দিয়েছে? বিরোধীদের ভরসা, অতঃপর কোর্টের পারমিশন। এই যে হাসপাতালে হট্টগোল, এই গোটা বিষয়টার কেন্দ্রে এক তরুণী, তার ধর্ষণ। ফলে বুঝতেই পারছেন, দুর্গাপুরের এই তরুণী আসানসোলে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বৃহস্পতিবার আসানসোল থেকে বাঁকুড়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। বিহারীনাথ পাহাড়, সঙ্গে 4 বন্ধু। অভিযোগ, শালতোরার বিহারীনাথ পাহাড়ের এক রিসর্টে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে। তার আগে মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল তার খাবারে, তিনি সেটা খান। আসানসোল মহিলা থানায় তরুণী অভিযোগও দায়ের করেছেন। 4 জন ছেলে 4 জন মেয়ে তারা গেছিল বিহারীনাথ মন্দিরের ওইখানে পাহাড়ে, ওইখানে কোনো একটা জায়গাতে। গতকাল গেছিল বা 2-3 দিন আগে গেছিল, কিন্তু গেছিল। পুলিশের বক্তব্য, ফিরে আসার পরে মেয়েটির নাকি শ্বাসকষ্ট শুরু হয় এবং তারপরে মেয়েটি এই কমপ্লেন করে। 4 জন মেয়ে 4 জন ছেলে নদী পার করে তারা ওইদিকে গেল। কি ঘটনা হলো, কারা ঘটনা ঘটালো? ওই 4 জন ছেলের মধ্যেই ঘটালো, যারা তার বন্ধু, চেনাশোনা নিশ্চয়ই, তাদের সাথে তো নিশ্চয়ই যাবে না। তারা ঘটালো নাকি বাইরের কেউ ঘটালো? কখন হলো? আমাদের কাছে আসে নাই ওইরকম কোনো মেয়ে। আর আপনার রেজিস্টার আপনি দেখিলেন, যদি এসছে তো আপনি দেখতেই পাবেন। রেজিস্টার সব আমাদের যত কাস্টমার ঢুকে সব এন্ট্রি করে থাকে, আমার কাছে আসেনি। শেষে যার কথা শুনলেন, রিসর্ট ম্যানেজার শুনলেন, তিনি দাবি করছেন তাদের রিসর্টে কিছু হয়নি।
তিনিও কি কিছু লুকোচ্ছেন? তবে পুলিশ তরুণীর অভিযোগের ভিত্তিতে 4 জনকে খুঁজছে। আকাশ, অভিষেক, চন্দন, রোহিত। ঘটনার পর থেকে এরা ফেরার। আর এই একটা ঘটনা সেই প্রশ্নের মুখে এনে দাঁড় করাচ্ছে, বাংলায় মেয়েদের আদৌ কোনো নিরাপত্তা রয়েছে? ঘুরে ফিরে রাজ্যের পুলিশ তাদের ভূমিকা প্রশ্নের মুখে, ঘুরে ফিরে রাজ্য প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে। মুখে কুলু পেটে বসে থাকার জন্য তো আর রাজনীতি নয়, রাজনীতি তো রাজার নীতি, নীতির রাজা। কোথায় সে সব? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ মেয়েদের ওপর অত্যাচার, মেয়েদের ওপর ধর্ষণ আটকাতে পারছেন না। প্রতিদিন একটা নয়, দুটো নয়, 5টা 10টা করে রেপ, শ্লীলতাহানি, মহিলার মুন্ডু কেটে অর্ধনগ্ন দেহর ঘটনা আমাদের সামনে আসছে। আর আমরা যদি সেখানে ধর্ষিতা বা অত্যাচারিতার সঙ্গে দেখা করতে চাই, আপনারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলবেন গো ব্যাক স্লোগান। এটা কোথাকার সংস্কৃতি? এটা মুখ্যমন্ত্রী, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সেফেস্ট, কলকাতা সেফেস্ট, ওটা কেন্দ্রের রিপোর্টেই পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে। পশ্চিমবঙ্গে আগের যা দিনকাল ছিল তার থেকে এখন অনেক এই ধরনের ঘটনা কম। আমরা চাই একটাও যেন না ঘটে। লুট হয়ে যাচ্ছে, কারো ইজ্জত চলে যাচ্ছে, কে খুন হচ্ছে তা নিয়ে পুলিশের অত মাথা ব্যথা নেই। অন্য রাজ্যে যা ঘটছে ভয়ঙ্কর, সেখানে পশ্চিমবঙ্গ স্বর্গরাজ্য। একটা ঘটনাও যেন না ঘটে আমরা চাই, মুখ্যমন্ত্রী চান, দল চায়, পুলিশ প্রশাসন চায়, সবাই চায়। কিন্তু সামাজিক অপরাধ কিছু ঘটছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে। যদি আমাদের মুখ বন্ধ করতে হয় তাহলে আগে মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করুন, আগে পুলিশকে বলুন অ্যাকশন নিতে, আগে পুলিশকে বলুন 0 FIR নিতে। অন্যদিকে হট্টগোল তো আরো এক হাসপাতালে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। সেখানে শান্তি নেই। গতকাল থেকেই সেখানে চলছে বমিকাণ্ড। কেন বমিকাণ্ড আপনারা জানেন। 5 বছরের এক শিশুকন্যা, সেই শিশুকন্যা অসুস্থ, সে বমি করে ফেলে। তার বাবাকে দিয়ে যেভাবে এমার্জেন্সির মেঝে পরিষ্কার করানো হয়েছে ভাবা যায় না। স্বাস্থ্য ভবনকে অস্বস্তিতে ফেলার জন্য এই ঘটনা যথেষ্ট। তার মধ্যে আরেকটা বিতর্ক রয়েছে। হ্যাঁ, এই হাসপাতালে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে নাকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে। অভিযোগ তো এমনটাই। এই ঔষধ ঘরেই থেকে যেটা অভিযোগ উঠছে যে এক রুগীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেওয়া হয়েছে। আউটডোর থেকে আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পরে আমাকে টোকন করে দিয়েছে, সেই হিসাবে আমি মানে ওষুধের কাউন্টার থেকে আমি ওষুধ নিয়েছি। নিয়ে আমি বাড়িতে রাত্রেবেলায় ওষুধ খাবো, খেতে গিয়ে দেখি যে ওষুধের ডেট বাড়ি জানুয়ারির 25। তা সেক্ষেত্রে আমি দেখলাম যে ওষুধটা তো এক্সপায়ার হয়ে গেছে। তা আমি এই ওষুধটা খেলে পরে আমার তো মানে ভালো থেকে ক্ষতিটা বেশি হবে। তাহলে যদি কারোর ক্ষতি হয়ে যায় সেই ক্ষতির দায়ভার কে নেবে? একজনের কথা শুনলেন। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারের কাছে আরও কয়েকটা লিখিত অভিযোগ জমা পড়েছে। তারাও সরকারি হাসপাতাল থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টা মানতে নারাজ। জানুয়ারি মাসে যে ওষুধগুলো এক্সপায়ারি হয়েছে সেই ওষুধ আমাদের এখান থেকে জানুয়ারি মাসেই ডিসপেন্স হয়েছে, এখন হয়নি। কেউ যদি ওষুধ না খেয়ে রেখে দিয়ে এখন আপনাকে আমাদের বর্তমান যে পরিস্থিতি, যদি আপনাকে ইয়ে করতে চাই, মানে ভিডিও করতে চাই বা দেখাতে চাই, কারণ ওনার প্রেসক্রিপশন আমি দেখেছি, প্রেসক্রিপশনে অ্যান্টাসিড লেখা নেই। আমাদের কাছে যে অ্যান্টাসিড সাপ্লাই আছে দেখে নিন, 2026 সালের এক্সপায়ারি আছে। এখানে যতই ওষুধ আছে দেখে নিন, 2026 সালে এক্সপায়ারি। জানুয়ারি মাসের ওষুধ আমাদের কাছে নেই। দুটো প্রেসক্রিপশন দেখলাম, একটা তো দেখলাম একদম স্পষ্ট দেখলাম, সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই। যদিও বলছে অ্যান্টাসিডটা নাকি দিয়েছে, বলছে আমাকে অন্য একজন মিডিয়া থেকে ফোন করেছিল। তাহলে আমরা কমপ্লেন পেয়েছি, এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যে দেখি ক্যামেরা, আমার সিসি ক্যামেরা আছে, অ্যান্টাসিড ওই লেভেলের যেটা 25 সাল জানুয়ারির এক্সপায়ারি, সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই, আমি দেখে নিয়েছি। আর যেহেতু ফ্যামোটিডিন আছে, কেন অ্যান্টাসিড দিতে যাবে? অতীতে যারা নিয়ে গেছে না খেয়ে নিয়ে এসে এখন বর্তমানে আমাদেরকে এইভাবে হসপিটালে বদনাম করতে চাইছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে হাসপাতালের বদনাম করতে চাইছে। শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে, চক্রান্ত। কোন স্বার্থে তারা সরকারি হাসপাতালের বদনাম করতে চাইবে? রাজনীতি বিরোধীরা করাচ্ছে, এটাই কি বোঝাতে চাইলেন সরকারি হাসপাতালের ওই স্টাফ? তবে সুপার শেষ পর্যন্ত আশ্বাস শুনিয়ে রেখেছেন যে পূর্ণাঙ্গ তদন্ত হবে। কথার কথা, মানে ওই ছেলে ভোলানো গল্পের মতো কি
পূর্ণাঙ্গ তদন্ত তো বমিকাণ্ডেও হবে। তদন্ত কমিটি করেছে হাসপাতাল, 72 ঘন্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। আচ্ছা, সবটাই কি এই অস্বস্তি ঢাকতে, এ প্রশ্ন রাখলাম। এটা একদম কাঙ্ক্ষিত নয়, সেটা কখনো আমরা বলিনি, এটা প্রথমই হলো। আমরা যত সাধ্য চেষ্টা করি, দরকার পড়লে অন্যান্য স্টাফ দিয়ে বা রিকোয়েস্ট করে দেওয়া হয়। আমাদের এ ধরনের কখনো হয়নি যে পেশেন্টকে পরিষ্কার করতে বলা হয়েছে বা করা হয়েছে। যদি বলে থাকেন ডাক্তারবাবু ওটা ভুলই করেছেন, সেটা ওনাকে শোকজ করা হয়েছে, দেখা যাক উত্তর দেন। তন্ময় সরকার উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করেন না, আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারো ঘরে বমি করে বা কারো তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রুগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মানহানি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে পেশেন্ট দেখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলা যায়, এটা বলা যায় না। স্বাস্থ্য দপ্তর থেকে আমাকে সিএমও স্যার জানিয়েছেন যে কি অ্যাকশন নিয়েছি বা শোকজ করার কথা বলেছেন বা যেভাবে পদক্ষেপ করতে বলেছেন আমরা নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। ওনারা যেভাবে পদক্ষেপ নেবেন সেভাবেই চলবে। অভিযুক্ত এই চিকিৎসক, তার বিরুদ্ধে তদন্ত হবে, হয়তো শাস্তিও হবে, কিন্তু শান্তিপুরের ওই সরকারি হাসপাতালে কোট আনকোট নেই রাজ্যের ছবিটা কি বদলাবে? কেন বলছি? স্থায়ী কর্মী নেই, গ্রুপ ডি পদে 30 জনের আসন ফাঁকা, হাসপাতালে সুইপারের দায়িত্বে 15 জনের পরিবর্তে মাত্র 7 জন। একবার শুনুন কেন আমি কথা বলছি। আমাদের 15 জন এখানে স্যাংশন আছে, আর সেই মতো 7 জন, 8 জন, একজন সাসপেন্ড হয়ে আছে বলে 7 জন কর্মরত আছে আর কি। 8 জনেরই কাজ বন্ধ, তার মধ্যে 3 জনা লোকের কাজ করে বলে কাজ করছে ওরা। আর পার্মানেন্ট স্টাফ আছে, সুইপার আছে 4টে বেটা ছেলে আর 4টে মেয়ে ছেলে, আর ক্যাজুয়ালের 3 জন আছে বাউন্ডারির। টোটাল এই হসপিটালে টোটাল ম্যাক্সিমাম 20টার তো লাগবেই। 8 জনের ঘাটতিটা একটু সমস্যা হচ্ছে আমাদের। আর এসবিআই বলে একটা ফান্ড ছিল আগে, আর রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা বলে একটাই ছিল, সেটার একটা বিশাল অ্যামাউন্ট একটা টাকা ছিল আমাদের। সেই ফান্ডটা দিয়ে আমরা খরচ করে এতদিন তলানিতে শেষ হয়ে গেছে, এই মুহূর্তে টাকাটা নেই আর কি। সবাই মিলে যাওয়া হয়েছিল বিধায়কের কাছে, বিধায়কবাবু বললেন টাকা নেই ফান্ডে, টাকা আসলে আমরা আবার লোক নেব। তারা পার্মানেন্ট স্টাফ ওরাই কাজ করছেন। আর খুব আমাদের যদি ইউজার চার্জ যেটা আছে, আউটডোর টিকিট করে যেটা রোজগার হয়, সেই টাকা দিয়ে আমরা যেটুকু রাখছি 1 2 জন রাখতে পারছি, খুব বেশি রাখতে পারছি না। তার জন্য একটা সমস্যা আমাদের হচ্ছে, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অনেকবার জানিয়েছি। শুনলেনি, সুপার দাবি করছেন, সুইপার নিয়ে সংকটের কথা স্বাস্থ্য প্রশাসনকে বারবার জানিয়েছেন। এখানেই প্রশ্ন, বারবার জানানোর পরেও কেন সুইপার দেওয়া হয়নি? ফলে দোষটা কার? দেখার দায়িত্ব কার? 15 জনের কাজ 7 জনকে দিয়ে কেন করানো হচ্ছে? বাইরে একটা ঝাঁ চকচকে হাসপাতাল দেখানো হচ্ছে, অথচ সেখানে সুইপার থাকবে না, এই ঘটনা ঘটবে। আপনি কি ভাবছেন এখন ভগিনী নিবেদিতার যুগ নাকি? হ্যাঁ, যে রুগীর বমি পরিষ্কার করে দেবেন যারা আয়া বা যারা অন্যরা দায়িত্বে আছেন তারা করবেন? আপনি পশ্চিমবঙ্গে নতুন এসছেন, এই চিত্র তো বাম আমল থেকেই দেখে আসছি। এই চিত্রের কোনো উন্নতি তো হয়নি, প্রতিনিয়ত এর অবনতি হয়েছে, কথায় কথায় তো স্বাস্থ্য প্রশাসন, সব ব্যাপারটাই প্রশাসন। তো তাহলে যারা চাকরি করছেন, যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারা তাদের কাজ করবেন না বা কারোর জন্য কোনো ভুল হয়ে যাবে এবং তখন সেটা বলা হবে স্বাস্থ্য পরিকাঠামো ম্যান টু ম্যান কর্তব্য শিখিয়ে দেবে নাকি? হয় নাকি? তখন তো খোঁজ নিতে হবে যে এইসব লোকগুলো এরা সব কোন দলের সমর্থন বুকে নিয়ে বসে আছে। জনগণ বোবা, সরকার কালা, তবেই তো তৃণমূল, তবেই তো মামাটি মানুষের সরকার, তবেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
এটা একটা দৃশ্যত বাজে ঘটনা ঘটেছে। কেন ঘটেছে সেটা ওখানকার স্বাস্থ্য মানে ওই হসপিটাল প্রশাসন দেখছে। শোনালাম আপনাদের পরপর সজলবাবু এবং কুণালবাবুর কথা। কুণালের কথা আপনারা শুনলেন। শাসকের রাজনীতি তার নিজের একটা ন্যারেটিভ খুঁজে নিয়েছে। কি বলছেন? কোন দলের সমর্থন নিয়ে লোকগুলো বসে আছেন সেটা দেখতে হবে। ভাবুন একবার, মানবিকতা একটা দৃশ্য, যে দৃশ্য দেখে অমানবিক বলে মনে হচ্ছে, এবং যে ছবিটা কয়েকটা প্রশ্ন তুলেছে। চিকিৎসক যাকে শোকজ করা হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাকে হয়তো দোষী সাব্যস্তও করা হবে, কিন্তু এই সিচুয়েশনটা তৈরি হলো কেন সেটা প্রশ্ন। যে সুইপার নেই কেন? চিকিৎসক বলছেন যে উনি যদি, যার মেয়ে বমি করে দিয়েছেন, তিনি যদি ওটা পরিষ্কার না করেন তাহলে তাকে পরিষ্কার করতে হবে, তার কারণ পরিষ্কার করার দায়িত্ব যাদের তারা নেই। ফলে তার কথাও তো আমরা উড়িয়ে দিতে পারি না। এবার এই বিষয়টা নিয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, রাজনৈতিক ব্যক্তিত্বদের, মুখপাত্রদের, তাদের মুখ থেকে যেগুলো বেরিয়ে আসে, কোন পাত্রে আমরা সেটা রাখবো অনেক সময় বুঝতে পারি না। ওই সব কিছুতেই কাদা ছোড়াছুড়ি, এ ওকে সে তাকে, রাজনীতির নিশানায় সবসময় এই আকচি চলতে থাকে। কিন্তু বিশ্বাস করুন, আমি ঠোঁট কাটা এই ঘটনা বারবার আরও একবার প্রশ্ন তুলব। হ্যাঁ, একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো বিষয়গুলো, যতক্ষণ না উত্তর পাচ্ছি। কথা দিলাম থামবো না। এনিওয়ে, অন্যদিকে শাসকের ঘরে বিপদও সবসময় উকি মারছে, সেখানে শেষ নেই, এবং বিপদের সঙ্গে সঙ্গে দোসর হয়ে আসছে বিতর্ক। একটু ঘাটালের কথা আপনাদের বলি। সেখানে কুঠিবাজারে একেবারে কেলেঙ্কারি কেস বলে না, তাই হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগ, তাতে বাদ সেধেছিলেন ঘাটাল পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস ঘোষ। তিনি দাবি করেছিলেন এমনটা, এবং তারপর কি হলো একবার শোনাই আপনাদের, তারপর বাকিটা বলছি। হলুদ তিরপল দিয়ে চতুর্দিক ঢেকে দিয়েছে। আমি সেটা খুলে দেখলাম যে কাজ হচ্ছে। আমি তখন কাজে বাধা দিই, বলি পৌরসভা যেহেতু কাজ বন্ধের নির্দেশ দিয়েছে, আপনারা কাজ করছেন। তখন ওরা আমাকে ঠেলাঠেলি করে, ধস্তাধস্তি করে, আমাকে ঠিলে মাটিয়ে ফেলে দেয়, গলা টিপে, এছাড়াও খুনের হুমকি দেয়। শুনলেন? কি মনে হলো আপনাদের শুনে? মানে খুব স্বাভাবিক বললেন কি উনি কথাগুলো? মানে খুব সাধারণ কথার কথা কি? আমার তো মনে হয়নি। ভাবুন একবার আপনারা, একজন শাসক দলের নেতা, তিনি একজন কাউন্সিলর, কিন্তু তিনি বলছেন এই কথাগুলো। তিনি বলছেন খুন হয়ে যেতে পারেন, কারণ বেআইনি কাজের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন একটা ট্রাস্ট এস্টেট দ্বারা পরিচালিত কুঠিবাজার এই এলাকা। বর্তমানে কুঠিবাজারের এক ব্যবসায়ী সমীর ঘোষ নিজেকে ওই ট্রাস্টের ম্যানেজার বলে দাবি করেন। অভিযোগ তিনি এর মূলে এই গোটা ঘটনাটা। আর ঘটনার পর থেকে তিনি বেপাত্তা, ফেরার, ফোনও ধরছেন না, খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে গল্প এখানে শেষ নয়, গল্প আরও আছে। একদিকে তৃণমূলের কাউন্সিলর, তিনি যখন একের পর এক মারাত্মক অভিযোগ তুলছেন, সেই সময় দলের অন্দরেই কিন্তু আরেকটা সুর গুনগুন করছে। শোনাবো আপনাদের। মারধরের ঘটনা আমাদের জানা নেই, উনি বলছেন ঠিক আছে, কিন্তু উনি আমাকে যে অভিযোগটা করেছেন, যিনি মারধরের কথা বলছেন, উনি আমাকে একটা অভিযোগ করেছিলেন যে ওনাকে নাকি বাজারে হেনস্থা করা হয়েছে। কি বুঝলেন? সামান্য হেনস্থা বলে কি প্রমাণ করতে চাইছেন চেয়ারম্যান? তার দলের নেতাই তো আক্রান্ত হয়েছেন, তিনি বিষয়টিকে লঘু করতে চাইছেন কি? বলুন তো, এটা কি খেলা চলছে তলে তলে? প্রশ্ন রাখবো না? আমি যা দেখছি, আমার যা মনে হচ্ছে 26 অব্দি ওরা একটাও বাঁচবে না। যেভাবে এরা একে অপরকে খুন করছে, যেভাবে একে অপরের গলা কাটছে, যেভাবে একে অপরকে গুলি করছে, 26 অব্দি এরা বাঁচবে কি সব কটা? যদু বংশ এরম করেই ধ্বংস হবে, আপনি নিশ্চিত থাকুন। এটা স্বাভাবিক আছে, তার কারণ একদল ভাগ পেয়েছে আগে, আরেক দল এখন ভাগ পাচ্ছে, তো এইভাবে লড়াই। রাজনীতি তার ছন্দে চলছে ঠিকই, কিন্তু এলাকার ব্যবসায়ীরা তারা বলছেন ব্যবসা করতে দিতে হবে। প্রশাসন দেখুক কি করে এই জট খোলা যায়, না হলে তাদের জীবিকা জলে যাওয়ার জোগাড়। শতাধিক দিন আনা দিন খাওয়া ব্যবসায়ী তারা পড়েছেন চরম বিপাকে। তারা চাইছেন সমস্ত জট কাটিয়ে দ্রুত এই বাজার চালু করা হোক। 150-200 লোক বসে খাচ্ছি, তারা কোথায় যাব? এখন তো চারদিকে বেকার হয়ে পড়ে রয়েছে সব।
আমাদের এখন 2 মাস চলছে। 150 ব্যবসাদার। কাউন্সিলর বা চেয়ারম্যান, পরের পর যে চেয়ারম্যান তা ওনারাও জানেন। রাজ্যে এবার থেকে মিড ডে মিলের পাতে সপ্তাহে 2 দিন করে ডিম। প্রায় 85 লক্ষ পড়ুয়ার জন্য এই ব্যবস্থা। এছাড়াও পুষ্টিকর ফল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। পড়ুয়া পিছু 8 টাকা করে খরচ করবে রাজ্য। ঠোঁট কাটা আজ এ পর্যন্ত।